বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এইচএসসি অ্যাকাউন্টিং অনলাইন ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের ম্যাডাম ফারজানা সুলতানা। তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় মজুরি এবং বেতন হিসাবরক্ষণ এই চ্যাপ্টার থেকে অঙ্ক করাচ্ছিলাম। আজকে হচ্ছে এই চ্যাপ্টারের লেকচার 4। আজকে তোমাদের জন্য যে অঙ্কটি নিয়ে এসেছি তোমরা স্ক্রিনে সেটি দেখতে পাচ্ছ। আমি তোমাদের জন্য প্রশ্নটি একটু পড়ছি। এজাক্স কোম্পানি এর প্রধান শাখায় নিম্নোক্ত কর্মীগণ কর্মরত আছেন। পদবি দেয়া আছে, তাদের পদবিগুলো একটু পড়ছি। দেখো, ব্যবস্থাপক, করণিক এবং পিয়ন, এই তিন পদবীর লোক আছে এবং কর্মীর সংখ্যা ব্যবস্থাপক একজন, করণিক একজন এবং পিয়ন হচ্ছেন একজন। তাদের মাসিক মূল বেতন টাকায় দেয়া আছে। ব্যবস্থাপক 20,000 টাকা, করণিক 8,000 টাকা এবং পিয়ন হচ্ছেন 4,000 টাকা। এবং নিম্নে তাদের অতিরিক্ত কিছু তথ্যাবলী দেয়া আছে। কর্মীগণ মূল বেতনের 40% বাড়ি ভাড়া ভাতা, 10% মহার্ঘ ভাতা এবং মাসিক 500 টাকা হারে চিকিৎসা ভাতা পান। এছাড়া পিয়ন শুধু পিয়ন মাসে 300 টাকা যাতায়াত ভাতা, 200 টাকা টিফিন ভাতা পান। কর্মীদের মূল বেতনের 10% ভবিষ্যৎ তহবিলে জমা, 2% কল্যাণ তহবিলে এবং 1% যৌথ বীমা তহবিলের জন্য কর্তন করা হয়। করণীয় ক বলেছে কর্মীগণের বাড়ি ভাড়া ভাতা এবং মহার্ঘ ভাতা নির্ণয় করো। করণীয় খ বলেছে উপরিউক্ত তথ্যাদি হতে বেতন রেজিস্টার তৈরি করো এবং 3 নম্বর হচ্ছে বেতন সংক্রান্ত জাবেদা লিখন দেখাও। একটা পরিপূর্ণ একটা অঙ্ক নিয়ে এসেছি। এই ধরনের অঙ্ক প্রায় পরীক্ষায় আসে। তো আমি আর কথা না বাড়িয়ে সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। তো প্রথমে করণীয় কয় কি, কর্মীগণের বাড়ি ভাড়া ভাতা এবং মহার্ঘ ভাতা নির্ণয় করো। তো প্রথমে আমরা বাড়ি ভাড়া ভাতা নির্ণয় করব। বাড়ি ভাড়া ভাতার ক্ষেত্রে এখানে যেহেতু 3 জন আছে এবং তাদের মূল বেতনের 40% বলেছে, মূল বেতনের 40% বাড়ি ভাড়া ভাতা, তাই না? তো মূল বেতন এখানে ব্যবস্থাপক কত পায়? 20,000, করণিক 8,000 এবং পিয়ন কি 4,000। এই 20,000 টাকার উপরে 40% পাবে কি ব্যবস্থাপক বাড়ি ভাড়া ভাতা এবং করণিক পাবে 8,000 টাকার উপরে 40% এবং পিয়ন পাবে 4,000 টাকার উপরে 40%। তো এরকমই বলেছে যে মহার্ঘ ভাতা হচ্ছে মূল বেতনের 10% কোশ্চেন অনুযায়ী। তো মূল বেতনটা ব্যবস্থাপকের মূল বেতন ছিল কত? 20,000। 20,000-এর 10% 2,000। করণিক কত? 8,000 টাকা মূল বেতন ছিল, মাসিক বেতন যেটা, হ্যাঁ, সেটার 10% হচ্ছে 800 এবং পিয়ন হচ্ছে 4,000, তার 10% কি 400। ক্লিয়ার? তারপরে করণীয় খ কি বলেছে দেখো, উপরিউক্ত তথ্যাদি হতে বেতন রেজিস্টার তৈরি করো। তো বেতন রেজিস্টার, এখানে বেতন রেজিস্টারের ঘর কিভাবে তৈরি করতে হয় সেটা প্রথম ক্লাসেই আমি বলে দিয়েছি তোমাদেরকে। তারপরেও তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এবং বেতন রেজিস্টারের ঘর এভাবে তৈরি করবে। প্রথমে ক্রমিক নম্বর লিখব, যেহেতু 3 জন আছে 3 জন, তারপরে পদবি লিখব, তারপরে অর্জন, দ্যাট মিনস উপার্জন, এবং তারপরে কর্তন, এরপরে চেক নং, এরপরে স্বাক্ষর। এবং নিচে অবশ্যই 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 এখানে শো করেনি, এখানে হিসাবরক্ষকের স্বাক্ষর, ব্যবস্থাপকের স্বাক্ষর, এখানে কার কার স্বাক্ষর আছে, এই জিনিসগুলো অবশ্যই 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 ফলো করবা। এগুলো ফলো না করলে কিন্তু পরিপূর্ণ চার্ট হবে না। এখানে কিন্তু শো করেনি, এটা কিন্তু ভুল করেছে, ঠিক আছে? এটা যাই হোক, তোমাদেরকে যেহেতু অঙ্কটা বোঝানোরটাই হচ্ছে মূল তো তোমরা কিন্তু ফুল ফরম্যাটেই এটা স্বাক্ষরটা লিখেই তারপরে অঙ্ক করবা, ঠিক আছে? আমি আবারও বলছি, অবশ্যই কিন্তু স্বাক্ষর দেয়া লাগবে। ওকে, এরপরে আসো আমরা প্রশ্ন দেখে অর্জনে কয়টা ঘর হবে এবং কর্তনে কয়টা ঘর হবে সেটা একটু সিলেক্ট করে নিই। প্রথমে আমাদের মূল বেতনের জন্য 1, বাড়ি ভাড়া 2, মহার্ঘ ভাতা 3, তারপরে বলেছে, আমি একটু ছোট করে ফেলি তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আমি আবার বলছি, মূল বেতন 1, বাড়ি ভাড়া 2, মহার্ঘ ভাতার জন্য, তারপরে আছে চিকিৎসা ভাতার জন্য, এরপরে যাতায়াত ভাতা, টিফিন ভাতা। তাহলে কয়টা হলো? 1, 2, 3, 4, 5, 6, 6টা। এই 6টার সাথে 6 + 1, একটা হচ্ছে যে মোট উপার্জনের জন্য। তাহলে টোটাল আমার 7টা এই অঙ্কের জন্য, 7টা কি হবে? এই অঙ্কের জন্য 7টা অর্জনের ঘর। এখন আসো কর্তনের ঘর কয়টা হবে। কর্তনে আছে ভবিষ্যৎ তহবিল 1, 2, 3, 3। তাহলে 3 আর প্লাস
এক টোটালের জন্য। তাহলে টোটাল কয়টা? 4টা। তাহলে আসো 7টার 4টা ঘর আছে কিনা আমরা একটু দেখে নেই। দেখো অর্জনের জন্য এখানে 1 2 3 4 5 6 7, ক্লিয়ার? 7টা আছে। এরপরে দেখো কর্তনের জন্য 1 2 3 4, 4টা। ঠিক আছে, তো আমরা উপার্জনের জন্য 4টা করলাম, 7টা করলাম এবং কর্তনের জন্য 4টা করলাম, এবং উপার্জন থেকে কর্তন বাদ দিয়ে একটা নিট বেতনের ঘর একটা থাকবে, সেটা করব। ক্লিয়ার? এরপরে আসো অর্জনের যে প্রথম যে কাজটা সেটা হচ্ছে মূল বেতনটা লেখা। তো মূল বেতন আমরা সবারটা লিখে রাখি। ব্যবস্থাপকের ছিল 20,000, করণিকের 8,000 এবং পিয়নের 4,000। এবং বাড়ি ভাড়া তারা আমি তো বের করে ফেলেছি করণীয় কতে, সেই অনুযায়ী আমি এখানে বসিয়ে দিয়েছি বাড়ি ভাড়া এবং মহার্ঘ ভাতা। ক্লিয়ার? এরপরে দেখো চিকিৎসা ভাতা বলেছে, এখানে কোশ্চেনে বলেছে যে চিকিৎসা ভাতা মাসিক 500 টাকা হারে চিকিৎসা ভাতা পান, প্রত্যেকেই পান। তো এমনিতেও কিন্তু বেতন রেজিস্টার মাসিক ভিত্তিতে হয়, এখানে তোমরা দেখতেই পাচ্ছ এটা, কিন্তু কোন মাসে সেটা উল্লেখ না থাকলেও এটা যেহেতু মাসিক ভিত্তিতে হয়, তাহলে এক মাসে 500 টাকা পায়, তাহলে প্রত্যেকে আমরা 500 করে লিখে রাখবো, কারণ এটা মাসিক হিসাব। ঠিক আছে, তো চিকিৎসা ভাতা দেখো প্রত্যেকের ঘরে 500 লিখে রাখলাম। এবং এখানে আরেকটি জিনিস বলেছে যে শুধুমাত্র পিয়ন, এছাড়া পিয়ন মাসে 300 টাকা যাতায়াত ভাতা এবং 200 টাকা টিফিন ভাতা পান। শুধু পিয়ন পান, আর কেউ পায় না। তাহলে পিয়নের ঘরে আমরা সুন্দর করে যাতায়াত ভাতা 300 এবং টিফিন ভাতা 200 লিখে রাখলাম। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়েছে। এখন আমরা এই অর্জনের ঘরটা কি করব? টোটাল করব। 20,000, 8,000, 2,000, 500, এই 4টা মিলে হলো 30,500। 8,000, 3,200, 800, 500, এটা মিলে হলো কত? 12,500। 4,000, 1,600, 400, 500, 300, 200 মিলে কত হলো? 7,000। ঠিক আছে, তাহলে মোট উপার্জন আমরা পেয়ে গেলাম, দ্যাট মিন্স মোট অর্জন পেয়ে গেলাম। এখন আসো কর্তন কি বলেছে? কর্তন বলেছে কর্মীদের মূল বেতনের 10%, ভবিষ্যৎ তহবিল 2%, কল্যাণ 1% যৌথ বিমা। তাহলে এটা আমরা আমাদের সুবিধার জন্য এখানে ভবিষ্যৎ তহবিল এখানে কত ছিল? 10%। এটা কত ছিল? 2%। এটা কত ছিল? 1%। এটা ইচ্ছা করলে তোমরা ভিতরে লিখে রাখতে পারো তোমাদের সুবিধার্থে। তো এখন 20,000 টাকা 10% 2,000 টাকা পেয়ে গেলাম। 8,000 টাকা 10% 800, 4,000 টাকা 10% 400। সেম এখানে 20,000 টাকার 2% 400, 2% এখানে 8,000 টাকার 2% 160 এবং 4,000 টাকার 2% 80। তোমরা ক্যালকুলেটরে করে দেখো। এবং 1% হচ্ছে 280 এবং 40। তাহলে আমরা পেয়ে গেলাম। এখন কর্তন যেগুলো আমরা পেয়েছি, এই 3টা যোগ করে এখানে আসবে, এই 3টা যোগ করে এখানে আসবে, এই 3টা যোগ করে এখানে আসবে। ঠিক আছে, তো এখন আমরা তাহলে মোট কর্তন পেয়ে গেলাম। এখন মোট উপার্জন থেকে মোট কর্তন বাদ দিব, বাদ দিয়ে যেটা আসবে এইটা থেকে এটা বাদ, এইটা থেকে এটা বাদ দিব। তাহলে 30,500 থেকে 2,600 বাদ দাও, কত আসছে? 27,900। তোমরা ক্যালকুলেটরে করে দেখো। ঠিক আছে, তারপর 12,500 থেকে 1,040 বাদ দাও, 11,460। 7,000 থেকে 520 বাদ দাও, 6,480। তাহলে আমার নিট বেতন পেয়ে গেলাম। নিট বেতন এখন তো আমরা এই সাইডে সব কিছু করে ফেলেছি, তাই না? এখন আমরা এভাবে টোটাল করব। এই 3টা মিলে টোটাল হলো 32,000, এই 3টা মিলে টোটাল হলো 12,800, এই 3টা মিলে টোটাল হলো 3,200, এই 3টা মিলে টোটাল হলো 1,500, তারপর 300, 200, এই 3টা মিলে টোটাল হলো 50,000, এই 3টা মিলে টোটাল হলো 3,200, এই 3টা মিলে টোটাল হলো 640। ঠিক আছে, তারপরে এই 3টা মিলে টোটাল হলো 320, এই 3টা মিলে টোটাল হলো 4,160, এই 3টা মিলে টোটাল হলো কত? 45,840। এখন কিন্তু স্বাভাবিকভাবেই এই সবগুলো যোগ করে এটার সাথে মিলবে, এই সবগুলো যোগ করে এটার সাথে মিলবে,
সরি, এই এই 3টা যোগ করে এটার সাথে মিলবে এবং 50,000-এর থেকে 4,160 বাদ দিয়ে তোমার 45,840 আসবে। তো যাই হোক, এভাবে আমরা অঙ্কটা করতে পারি। তোমাদের আবারও বলে দিচ্ছি, অবশ্যই নিচে যে স্বাক্ষরগুলো আছে সেই স্বাক্ষরগুলো লিখবা। ব্যবস্থাপকের স্বাক্ষর, হিসাবরক্ষকের স্বাক্ষর, এখানে একটা নিয়ম আছে, এটা ফরম্যাটের নিয়ম, এটা অবশ্যই তোমাকে অ্যাপ্লাই করতেই হবে। আচ্ছা, এখন আসো করণীয় গ। করণীয় গতে বলেছে বেতন সংক্রান্ত জাবেদা দাখিলা দেখাও। তো বেতন সংক্রান্ত জাবেদা দাখিলার জন্য আমাদেরকে একটা জাবেদার ঘর করতে হবে এবং উপরে লিখতে হবে এজাক্স কোম্পানি বেতন সংক্রান্ত জাবেদা দাখিলা। তো প্রথম ক্লাসেই কিন্তু আমি বলে দিয়েছিলাম কিভাবে জাবেদাগুলো করতে হয়, তা আবারও বলছি তোমাদেরকে। প্রথমে আমরা মোট অর্জনের জন্য একটা জাবেদা দিব 50,000 টাকার জন্য, ঠিক আছে? তো এটার জন্য একটা জাবেদা দিচ্ছি। জাবেদাটা দেখো, বেতন হিসাব ডেবিট এবং প্রদেয় বেতন হিসাব ক্রেডিট 50,000 50,000, এটা হচ্ছে অনুমোদিত বেতন হিসাবভুক্ত হলো, ঠিক আছে? এরপরে আমরা মানে নিট বেতন এবং অন্যান্য কর্তনটা হিসাবভুক্ত করব। নিট বেতন এবং অন্যান্য কর্তনটা হিসাবভুক্ত করব। তো নিট বেতন আমার 45,840, এটা ক্রেডিট হবে। এরপরে ভবিষ্যৎ তহবিল 3,200, এটা ক্রেডিট হবে। কল্যাণ তহবিল 640 ক্রেডিট হবে। যৌথ বীমা হিসাব ক্রেডিট হবে 320 টাকা। এবং আমার ডেবিট হবে কি? ডেবিট হবে প্রদেয় বেতন। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রদেয় বেতন আমার ডেবিট হয়েছে 50,000 এবং প্রদেয় ভাউচার এই যে 45,840 ক্রেডিট হলো। তারপরে ভবিষ্যৎ তহবিল, এই যেখানে ভবিষ্যৎ তহবিল 3,200 ক্রেডিট হলো। তারপরে কল্যাণ তহবিল 640 টাকা ক্রেডিট হলো এবং যৌথ বীমা 320 টাকা ক্রেডিট হলো, ঠিক আছে? মানে নিট বেতন এবং অন্যান্য কর্তন হিসাবভুক্ত করা হলো। এরপরে লাস্ট ওয়ান যেটা, সেটা হচ্ছে আমার নিট বেতন যে প্রদত্ত হয়েছে, নগদে যে টাকা প্রদান করা হয়েছে, সেজন্য আমার কি প্রদেয় ভাউচার হিসাব মানে 45,840, এই যে 45,840 যেটা নিট বেতন, 45,840 টাকা আমার কি করতে হবে? ডেবিট করতে হবে এবং নগদান হিসাব ক্রেডিট হবে। তো এভাবে আমরা জাবেদাগুলো করতে পারি, ঠিক আছে? মনে থাকবে তো। আজকের অঙ্ক যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে ভবিষ্যতে এই ধরনের যে কোনো অঙ্ক আসলে ইনশাল্লাহ পারবে এবং পরীক্ষাও পারবে। তো আজকে এ পর্যন্তই। নেক্সট ক্লাস পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। তোমাদের সুবিধার্থে পুরো অঙ্কের স্থির চিত্রটি আরেকবার দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। ওকে, নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।